আজ থেকেই শুরু হচ্ছে লাদাখের আসল যাত্রা। লে শহরের কোলাহলকে পেছনে ফেলে আজকে ভার্চুয়ালি তোমাদের নিয়ে যাব ভারতের একদম শেষ প্রান্তের গ্রাম থাংয়ে। 1971 সালে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার আগে এই থাং গ্রামটি ছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত। আজকের এই বরফাবৃত পাহাড়ি রাস্তায় ঠিক কি কি দেখব, তাহলে সঙ্গে থেকো, ঘুরে দেখি একসাথে লাদাখকে। গুড মর্নিং সকলকে। আজকে আমি রওনা দিচ্ছি লে থেকে তুর্তুকে, আর বাইকের এদিকে কোল্ড স্টার্ট করতে দিয়েছি। ওকে চলো, সম্পূর্ণ রেডি, আমিও ফ্রেশ, বাইকও ফ্রেশ। কালকে সার্ভিস বাইকের করিয়েও নিয়েছি, আমিও 2 রাত রেস্ট নিয়েছি লেতে। এখন রাইড শুরু। ঠিক আছে। লে শহরটা যেন একটা আলাদা অনুভূতি। ছেড়ে যাওয়ার সময় মনে অদ্ভুত একটা টান থেকে যায়। মনে হয় আর কিছুটা সময় এখানে থেকে গেলে খুব যে মন্দ হতো তা না। ঠিক যেমন সেই বিখ্যাত গানটা আছে না, অভি না যাও ছোড়কে কে দিল অভি ভাড়া নিয়ে। সত্যি এই শহর ছেড়ে যাওয়ার সময় মন কোনোদিনই ভরবে না। বাইক রাইড করতে করতে চারপাশের এই ভিউটা মন ভরিয়ে দিচ্ছিল। কিন্তু পাহাড়ি রাস্তায় আনন্দ বোধহয় অমিল না হলে জমে না। সামনের পিচকালো রাস্তাটা একেবারেই একদম গায়েব। শুরু হলো একদম ভাঙাচোরা আর পাথুরে রাস্তা। আসল অ্যাডভেঞ্চার বোধহয় এখান থেকেই শুরু। নিচে লে সিটিতেই শুধু গাছ আছে, তাছাড়া দেখো ওপরে কোথাও কোনো গাছ পালা কিচ্ছু নেই। সেই জন্য এখানে খুব অক্সিজেনের অভাব হয়। উচ্চতা যত বাড়ছে বাতাসে অক্সিজেনের মাত্রা ঠিক ততটাই কমে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর বারবার জানান দিচ্ছে প্রতিকূলতার কথা। কিন্তু ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠেছে এক অবিশ্বাস্য ক্যানভাস। মেঘেরা এসে জড়িয়ে ধরেছে কালো পাহাড়ের শরীরকে। এ যেন এক জাদুঘরি খেলা চলছে নীল আকাশ আর নরম সাদা মেঘের মাঝে। সাউথ পল্লু পৌঁছানোর 10 কিলোমিটার আগে জাস্ট দাঁড়ালাম। কেন দাঁড়ালাম? নিচে লে শহর, উপরে পুরো হিমালয়ান রেঞ্জ। এই ভিউ শুধু লাদাখেই দেখতে পাওয়া সম্ভব। তাছাড়া আমার মনে হয় না ভারতবর্ষে আর অন্য কোথাও এরম ভিউ দেখা যায়। চলো সাউথ পল্লুতে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। দেখতে পাচ্ছ, আমার ঠিক সামনেই ভেসে উঠেছে বরফে ঢাকা সুবিশাল পাহাড়। এই বরফের পাহাড়গুলো পেরিয়েই আমরা পৌঁছে যাব ঐতিহাসিক খারদুংলা পাসে। একসময় বাইকারদের জন্য এটাই ছিল সবচেয়ে উঁচু রুট। এখন হয়তো আরও কিছু পাস চলে এসেছে, কিন্তু খারদুংলা পাসের রোমাঞ্চ এখনো সবার কাছে আলাদা। আর চারপাশের এই তুষারাবৃত চূড়াগুলো জাস্ট অসাধারণ। খারদুংলা পাসের ক্রেজ দেখো, এখানে রীতিমতো লাইন দিয়ে দিয়ে ফটো তুলতে হচ্ছে, রীতিমতো লাইন দিয়ে দিয়ে। শুধু আমরা ইন্ডিয়ানরাই না, ফরেনাররাও এখানে লাইন দিয়ে ফটো তুলছে। কীরকম ক্রেজ এই খারদুংলা পাসের। চারিদিকে পুরো বরফে ভর্তি। 17,982 ফিট অল্টিটিউড ওপরে অবস্থিত এই খারদুংলা পাস। অ্যাপ্রক্স 18,000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরেই অবস্থিত খারদুংলা পাস। বুঝতেই পারছো আমার একটু হাই অল্টিটিউডের শ্বাস ফলে আর একটু দৌড়ঝাঁপ করেছি। কি অসাধারণ। এখানে দেখো সব বাইকাররা যারা যারা এসেছে এখানে তারা স্টিকার লাগিয়ে রেখেছে। যত বেলা বাড়ছে তত এখানে ভিড় বাড়ছে। এই 18,000 ফিট অল্টিটিউডে বেশিক্ষণ ওয়েট করা ঠিক না, কিন্তু তাও 10-15 মিনিট ওয়েট করেই ফেলেছি। ওকে চলো নর্থ পল্লিতে গিয়ে আবার একটা ব্রেক নিয়ে নেব। ওকে ম্যান,
কি লেভেলের ভিড়, আর জায়গাটা কত সুন্দর। খারদুংলা পাসকে পেছনে ফেলে এবার আমার গন্তব্য নুব্রা ভ্যালি। রাস্তার দুপাশে এখনো বরফের সাদা ছোঁয়া, মাথার ওপরে গভীর নীল আকাশ, আর সামনে একের পর এক পাহাড় যেন গল্প শোনানোর অপেক্ষায় আছে। এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল এই পথটাকেই একটু বেশি সময় ধরে অনুভব করি। জাস্ট এন্টার করছি নর্থ কুল্লুতে। ওকে, নর্থ কুল্লু চলে এসেছি। দিনাজপুরে তো আমারও বাড়ি। নর্থ কুল্লুতে এসেছি, আর এখানকার অল্টিটিউড 15,300। এখানে ব্রেড অমলেটের অর্ডার দিয়েছি, আর এখানে এসে দেখা হয়ে গেছে আমাদের দেশি ভাই। দেশি ভাইয়ের বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর। কোথায়? কালিয়াগঞ্জে। আমার বাড়ি বেশি দূরে না তোমার থেকে, বালুরঘাট। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, খুব কাছাকাছি। দেখো, এত দূরে এসেও তো কাছের লোক দেখা যায়। কতদিন থেকে আছো তুমি এখানে? 2 মাস হচ্ছে। 2 মাস। এখন একটা বিষয় খেয়াল করেছো, এখন কিন্তু আর আগের মতো চড়াই নেই, এখন শুধু উতরাই। আঁকাবাঁকা এই সর্পিল রাস্তা দিয়ে নেমে যাওয়ার সময় বুকটা যেন এক অজানা রোমাঞ্চে কেঁপে ওঠে। দুর্বুক প্যাংগং লেক সোজা চলে গেল, আর আমি যাব বাঁ দিকে। এই ডান দিকের রাস্তাটা চলে গেল প্যাংগংয়ের দিকে। আর আজকে আমি প্যাংগং যাচ্ছি না, আমি যাচ্ছি হুন্ডার ডিস্কিট হয়ে তুর্তুক ভিলেজ। আর একটা মাত্র বাঁক ঘুরতেই পাহাড়ের আড়াল সরে গিয়ে চোখের সামনে ধরা দিল শোক নদী। কি যে অপরূপ আর মনোমুগ্ধকর দেখতে এই নদী, পাশে নির্জন পাহাড়ি রাস্তা, আর চারিদিকে একদম নিস্তব্ধ প্রকৃতি। সত্যি সব মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ মায়াবী। আর মাত্র 2 কিলোমিটার দূর থেকেই চোখের সামনে ভেসে উঠেছে সুবিশাল বুদ্ধ প্রতিমা। অবশেষে এসে পৌঁছে গেছি ঐতিহাসিক দিস্কিতে। এক পাশে শতাব্দীর প্রাচীন মঠের শান্তি, আর অন্য পাশে 106 ফুট উঁচু সুবিশাল মহাবুদ্ধ। বিশাল নীলাকাশের নিচে পরম শান্তিতে তিনি তাকিয়ে আছেন সুবিশাল নুব্রা ভ্যালির দিকে। যেন এক অদ্ভুত ঐশ্বরিক স্পর্শে আগলে রেখেছেন পুরো উপত্যকাকে। ডিস্কিটেই লাঞ্চটা সেরে নেই, বাইক পার্কটা কোথায় করব সেটাই ভাবছি। এখানে যে অপশান আছে প্রচুর রেট বেশি। চিকেন ফ্রাইড রাইসই অর্ডার করলাম লাস্ট অব্দি 260 টাকা। তাছাড়া যদি আমি এক্সট্রা করে নিই প্রচুর টাকা লেগে যাবে। ঠিক আছে, দুপুরে লাঞ্চটা এখানে এইভাবেই করে নিই, আর কি করব। এই জ্যাকেট ফ্যাকেট সব এদিকেই খুলে রেখেছি। প্রচুর গরম এদিকে। একটু দুপুরটা কেটে গেলে তারপর থেকে হয়তো রাইড করতে আরাম পাবো। তাছাড়া এত জামা কাপড় পরে এসেছি, সেই খারদুংলায় কোথায় 18,000 অল্টিটিউড ছিল, সেখানে কি লেভেলের ঠান্ডা, জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে। আর এখানে তো রাইডে এসব হতেই থাকে। তুর্তুক এখনও আছে 90 কিলোমিটার, ওই 2.5 ঘন্টা মতো এখনও সময় লাগবে। রেস্ট নিয়ে 3-3.5 ঘন্টা মতো লেগে যাবে ভিডিও করতে। খাবার অর্ডার করে দিয়েছে, জাস্ট খাবার এলেই খেয়ে দে রওনা। খুবই বাজে খাবারটা, শুধু খেতে হয় তাই খাচ্ছি। ডিস্কিট ছেড়ে এখন তুর্তুকের দিকে। সামনে পড়বে হুন্ডারে 2 কুচওয়ালা উট দেখা যায়। সাইডের যে সাদা জায়গাগুলো আছে এগুলো পুরোই বালি, আর চাকা পুরো স্কিড করছে। আমি বুঝতে পারিনি, আমি ভাবছিলাম পাথর থেকে সাইড করে বের করব, আর চাকা পুরো স্কিড হয়ে গেছিলো। সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা সম্ভব না যে এই পাহাড়ের মধ্যেও মরুভূমি থাকতে পারে। ডিস্কিট থেকে হুন্ডারের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। দেখতে দেখতে পৌঁছে গেছি স্যান্ড ডুমসের বুকে।
পাহাড়ের কোল জুড়ে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত সুন্দর মরুভূমি, আর এই মায়াবী বালিয়াড়ির আসল আকর্ষণ ডবল হাম বা দুই কুজওয়ালা উট। নুব্রা ভ্যালি তুমি যতই ঘুরবে ততই তুমি নতুন নতুন জিনিস দেখতে হবে। এই দেখো আমার পাশেই আছে দুই কুচওয়ালা কুট, আর এদিকে দেখো কতগুলো উট সারি বেয়ে লাইন বেয়ে আসছে। নুব্রা ভ্যালি সত্যি আশ্চর্যকর, এত হাই অল্টিটিউডে মরুভূমি, আর সেই মরুভূমির মধ্যে এই রকম দুই কুচওয়ালা উট, প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। হুন্ডারের এই অবিশ্বাস্য বালিয়াড়িকে পেছনে ফেলে রওনা দিলাম তুরতুকের পথে। শুরুতেই বুঝতে পারলাম এই পথটা আর আগের মতো সহজ হবে না। ধীরে ধীরে রাস্তা সরু হয়ে আসছে, আর অনেক জায়গাতেই আছে ভাঙাচোরা, তাই গতি কমিয়ে খুব সতর্কভাবে এগোতে হচ্ছে। তবে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা এই রাস্তাটার আলাদা একটা সৌন্দর্য আছে। সেই অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতেই এগিয়ে চললাম ভারতের সীমান্তবর্তী গ্রাম তুরতুকের দিকে। এই জায়গাগুলো তো পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর খুব পরিস্থিতি বেহাল অবস্থা। এই ব্রিজের কন্ডিশন খুব খারাপ, সেই জন্য ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। আজকে কিন্তু পুরো অফরোডিং হচ্ছে। কে বলে মেটিওর পারে না অফরোডিং করতে? ঠিক অফরোড করতে পারে, ভোলা ভাই আমার সব পারে। সামনে দিকে যত যাচ্ছি রাস্তা মনে হচ্ছে আরো বেশি খারাপ হচ্ছে। আজকে আমার মেটিওর ভোলা ভাই কিন্তু ফাটিয়ে দৌড়াচ্ছে, এই অফরোড করছে হালকা পাতলা। আমি নিজে একটু স্লোলি যাচ্ছি, কারণ পেছনে অনেক লাগেজ আছে, আর পরের দিন ফিরতে হবে। আমি একা সবার প্রথম এখানে, আরও যদি দুই একজন আমার কো রাইডার থাকতো তাহলে আমি আর একটু হয়তো জোরে চালালেও চালাতে পারতাম, কারণ বাইকের কিছু যদি প্রবলেম হয় তাহলে পুরো ট্রিপ নষ্ট হয়ে যাবে। সমস্ত আশঙ্কা কাটিয়ে কোনো রকম অসুবিধা ছাড়াই এই খারাপ রাস্তার মধ্য দিয়েও শেষমেশ পৌঁছে গেলাম তুরতুক ভিলেজে। ফাইনালি সন্ধ্যে 6টার সময় পৌঁছে গেছি, আর এইদিকে দেখো জুতোর কি অবস্থা। প্রচুর রাস্তার মধ্যে ধুলো ছিল, তো যাই হোক এখন কেবল এসেছি, এদিকে জিনিসপত্র রেখেছি। আমি তোমাদের পরে হোটেল ঘুরে টুরে দেখাচ্ছি, এই কিছুটা সাইট সিনও করবো, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিই। প্রচুর চোখ মুখে ধুলোয় একদম ভর্তি। ওকে, টাটা। সন্ধ্যে 6টার দিকে এখানে এসেছি। এখানে যদিও সন্ধ্যে একটু দেরিতেই হয়, এখন 7টা বাজে, এখনও দেখো সেভাবে অন্ধকার হয়নি। আর সামনের পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। ফার্স্ট যে জানলাটা দেখা যাচ্ছে ওই রুমটাই আমি নিয়েছি, 1200 টাকা নিয়েছে। এখানে একটু রুম রেট বেশি, কিছু করার নেই। নিচে বাইক আছে, পরে পার্ক করে দেবো। আর এই যে দা উল্লা তুরতুক এই হোমস্টেতেই আমি আছি। এখানে সুইমিং পুলও আছে, টেন্টও আছে পেছনে। সন্ধ্যে প্রায় হয়েই যাচ্ছে। এই যে এনাদের সুইমিং পুল, এখানে এই দিকটাতেই ক্যাম্প আছে, বনফায়ার টনফায়ারও হয়। এখানে পার্কিং এই জাস্ট ছোটোখাটোর মধ্যে, পেছনে একটা ভালো ফাঁকা জায়গা আছে খেলার মতো, বাচ্চা কাচ্চা এলে খেলাধুলাও করতে পারবে। তুরতুকে এক রাত কাটিয়ে আজকে নতুন সকাল। পাকিস্তান সীমান্তের একবারে কাছের গ্রাম থাং, যাকে বলা হয়ে থাকে ভারতের শেষ গ্রাম। সীমান্তের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে ঠিক কেমন লাগে, কি বা গল্প লুকিয়ে আছে সেই জনপথের, চলো আজকে ঘুরে দেখি ভারতের শেষ গ্রাম থাং।
कोई बात नहीं सर। सर आप कहाँ से हो? मैं तो पंजाब से हूँ। अच्छा अच्छा उधर ड्यूटी लगती है सर हमारी, अभी गाड़ी उधर से लेट आएगी। अच्छा। थांग कितना दूर है इधर से? 3.5 किलोमीटर। अच्छा अच्छा। आप सर कहाँ से हो? मैं वेस्ट बंगाल से, सिलीगुड़ी। हाँ सिलीगुड़ी। हाँ, यहाँ से पाकिस्तान दिखता है? अच्छा अच्छा अच्छा, वो वाला, वो जो बीच में है वो वाला पाकिस्तान का है। वही बीच वाला पूरा दिखता है, पाकिस्तान के एलओसी, पाकिस्तान के बंकर, सोल्जर। अच्छा अच्छा, उधर का घर भी दिखता है? घर दिखता है? हाँ सब कुछ दिखता है। আমার বাইকের পেছনের সিটে বসেছিলেন এক ভাইয়া, আমাদের দেশেরই গর্বিত এক আর্মি অফিসার। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলছিলাম, আর তিনি আমাকে শোনাচ্ছিলেন সীমান্ত জীবনের অজানা একের পর এক গল্প, পাহাড়ের কঠিন বাস্তবতায় তাদের দিন কাটানোর অভিজ্ঞতা, বর্ডারে পাহারা দেওয়ার অনুভূতির এমন সব কথা বলছিলেন যা শুনে বারবার আমার গা কাটা দিয়ে উঠছিল। এই অচেনা পথটায় একটা সময়ও মনে হয়নি আমি কোনো অপরিচিত মানুষের সঙ্গে বসে আছি, বরং মনে হচ্ছিল বহু দিনের পুরনো এক বন্ধুর সাথে গল্পের ছলে পৌঁছে গেছি ভারতের সীমান্তবর্তী গ্রাম থাঙে। ठीक है सर, चलते हैं। আমাদের ভারতবর্ষের লাস্ট ভিলেজ থাঙে চলে এসেছি, বর্ডার ভিউ পয়েন্ট থাং। দিস ইজ দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া অ্যাট তুকতুক ভিলেজ। কালকে রাতে তুকতুকে ছিলাম আর এখন আছি থাঙে। এই হাতের ডান পাশের পাহাড়টা আমাদের, মিডিলের যে পাহাড়টা আছে সেটা পাকিস্তানের, ওই দিকটা পাকিস্তানের, আবার হাতের বাঁ পাশের যে পাহাড়টা আছে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের। ঠিক আমার হাতের সোজাসুজি যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামটার নাম ফারানু ভিলেজ। ফারানু ভিলেজ হলো পাকিস্তানের লাস্ট গ্রাম বা ফার্স্ট গ্রাম। আমাদের যেমন এখানে থাং লাস্ট গ্রাম, সেরকম পাকিস্তানের ওই ফারানু ভিলেজ লাস্ট গ্রাম। নিচে এলওসি আছে 2 কিলোমিটার দূরে এলওসি আছে, আর এলওসির দুই দিকেই মাইন্ড বিছানো আছে। 1971 সালের যুদ্ধের আগে এই গ্রামটা কিন্তু পাকিস্তানের ছিল। থাং অ্যাট দি ইন্দো পাক বর্ডার, ইউ আর জাস্ট 2.2 কিমিস অ্যাওয়ে ফ্রম পিওকে, গিলগিট বালুচিস্তান। তো আগেই বলেছিলাম 1971-এ এটা পাকিস্তানের ছিল, গিলগিট বালুচিস্তানের অংশ ছিল। থাঙের গল্পটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।